উত্তর দমদমের ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়ে গেল। এদিন এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং সঙ্গে ছিলেন উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস এবং ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুবোধ চক্রবর্তী সহ একাধিক নেতৃবৃন্দ। এদিন এই নির্বাচনী কার্যালয়ে শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থকরা এসে উপস্থিত হন এবং এই নির্বাচনী কার্যালয় থেকে ১৯ নম্বর ওয়ার্ডের সমস্ত নির্বাচনী কাজ, এই ২০২৬ বিধানসভার সমস্ত নির্বাচনী কাজ এখান থেকে পরিচালনা করা হবে বলে জানান। অনুষ্ঠানের শুরুতেই চন্দ্রিমা ভট্টাচার্য মনীষীদের গলায় মাল্যদান করেন এবং পৌরপিতা বিধান বিশ্বাসও মনীষীদের গলায় মাল্যদান করেন। এরপরে ওনারা ফিতে কাটেন, নির্বাচনী কার্যালয়ের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন। তারপরে ওনাদেরকে পুষ্পস্তবক উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেয়। দেখতে পাচ্ছেন ফিতে কাটলেন চন্দ্রিমা ভট্টাচার্য, রয়েছেন সুবোধ চক্রবর্তী, বিধান বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব। এরপরে দেখুন আর কি কি হলো। বাড়িতে বাড়িতে বলে তিন বন্দে মাতরম, বন্দে মাতরম, কাজের মানুষ চন্দ্রিমা ভট্টাচার্যকে বিপুল ভোটে জয় করুন। কাজের মানুষ চন্দ্রিমা ভট্টাচার্যকে বিপুল ভোটে জয় করুন। ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। আমাদের কার্যালয়টা ছোট কিন্তু আমাদের দলটা তো বড়, আমাদের নেত্রীর মনটা তো অনেক বড়। চন্দ্রিমাদিকে উত্তরীয় পড়াচ্ছি বলে আমরা কিন্তু চন্দ্রিমাদির হাতে জোরে আপনার সিদ্ধান্ত চলে গেছে, আমি তো হাত ছেড়ে দিয়েছি। এবার আমাদের এই ইউনিয়নে তাকে পুষ্পস্তবকে বরণ করে নেবেন। মনিকা পুষ্পস্তবকে বরণ করে নেবেন। এবার আমি না, ব্যাপারটা হলো আমরা ওই পার্টি অফিসটা থেকেই করতাম। আমাদের ৩ রাস্তার মোড়ে যে পার্টি অফিসটা আছে ওইখান থেকেই ইলেকশনটা পরিচালনা করতাম। এখন আমাদের কর্মীদের মধ্যে এই দিকটা ছিল আগে বাম দুর্গ, এই বাম দুর্গ ভেঙে গেছে, তাই এইখানকার মানুষ যাতে পরিষেবা পায়, তাই আমার একেবারে খুব কাছের কয়েকজন সহকর্মী, তাদের নাম আমি করছি না বা করিনি এখনো, কারণ সহকর্মী সবাই সমান, একটু কম বেশি কাজ করতে পারে, তারা প্রস্তাব দিল, তারাই উৎসাহ নিয়ে এগিয়ে এলো এবং আমার পরামর্শ, আমার অনুমতি নিয়েই এই কার্যালয় উদ্বোধনের ব্যবস্থা করলো। আমিও খুশি হয়ে বললাম যে ভালো, নতুন দিগন্ত খোলাই তো উচিত। যত নতুন নতুন পথ খোলে সেটাই আমাদের রাজনীতির পক্ষে ভালো দিক। বেশিরভাগটাই এখান থেকে হবে কাজ, ওই অফিস পার্টি অফিস থেকে তো হবেই, এছাড়া একটা বিরাট অংশের কাজ এইখান থেকেই হবে।
অবশ্যই এবার বাড়বে। না, এই এসআইআর করে তো মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে এবং সারা ভারতবর্ষ দেখেছে যে এতগুলো রাজ্যে জোর করে এসআইআর করছে একটা স্বাধীন সংস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, একটা সরকারের অঙ্গুলি নির্দেশে। এটা ভারতবর্ষের মানুষ দেখছে এবং কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো অন্য কোনো দল রাস্তায় নেমে এইভাবে প্রতিবাদের সাহস পায়নি, যেভাবে পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করে দেখিয়ে দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন যে না, এবার যে এসআইআরটা হচ্ছে এই এসআইআরটা, যেমন চন্দ্রিমাদি তার বক্তৃতার মধ্যে বললেন সঠিকভাবে, ইলেকশন কমিশনের কাজে কোনোদিন কোনো কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারেনি। তাদের যা সহযোগিতা করার তারা কখনো করতে পেরেছে, কখনো কম করতে পেরেছে, কখনো বেশি করতে পেরেছে। রাজ্য সরকার এখনো কেন্দ্রীয় বাহিনীর পোষণের খরচ কেন্দ্রীয় সরকারের কাছে পায়। ২০২৪ সালে লোকসভা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই নির্বাচনে রাজ্য সরকার করছে, কিন্তু ইলেকশন কমিশন নিরপেক্ষ থাকছে না, পক্ষপাতিত্ব করছে। একটা নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক কাজকে প্রায় স্তব্ধ করে দিচ্ছে। এতগুলো আইএএস আইপিএস অফিসারকে ট্রান্সফার করে এবং বেছে বেছে আইএএস আইপিএস অফিসারদের অন্য রাজ্যে নিয়ে চলে যাচ্ছে, কারণ তারা জানে এক জেলা থেকে আরেক জেলায় নিলেও তাদের তো বিশেষ ফলপ্রসূ হবে না। আর আমাদের পশ্চিমবাংলায় যারা কাজ করছে অফিসাররা, তারা কেউ দলীয় কাজ করছেন না, দলের হয়ে কাজ করছেন না, এরা প্রমাণও করতে পারবে না, কিন্তু বিরোধী দলেদের করতে হয় তাই করছে। তারা যখন করবার করবে, আমরা আমাদের কাজ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন আমাদের দলের নেত্রী হিসাবে, আমরা দলীয় তরফ থেকে সেই কাজটা করছি। বারবার জিতে এসেছেন বিপুল ভোটে, এবারে সেই তার থেকে কি বেশি ভোট আশা করছেন? না, মানুষ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে এবং যেভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, যেভাবে মানুষকে অসুবিধার শিকার করা হয়েছে, যেভাবে লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে কাজকে কেন্দ্র করে, সেগুলো কিন্তু মানুষ মনে রেখেছেন এবং মানুষ বিরক্ত হয়ে গেছেন। ফলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা আগেও রেখেছেন, এখন আরো বেশি করে রাখবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এসআইআরের পরে বিজেপির নেতারা হয়েছে উৎসাহিত যে তাদের দিকে ফলাফল যেতে পারে। না না, এটা তো আগে উৎসাহ বেশি ছিল, কারণ যিনি আছেন তিনি মোটামুটি বিজেপির অঙ্গুলি হেলনে চলেন। তিনি তো অন্য কাউকে কথা বলতে দেন না, তিনি নিজেই বলেন আর অঙ্গুলি হেলনে চলেন। কিন্তু এখন এটা জুডিশিয়ারির আন্ডারে, এটা ইলেকশন কমিশনের কাছে একটা লজ্জা হওয়া উচিত যে তাদের যা ক্ষমতা সেটা কেড়ে নিয়ে জুডিশিয়ারির কাছে দেওয়া হয়েছে এবং সেটা সর্বোচ্চ ন্যায়ালয় দিয়েছে এবং সেখানে সওয়াল করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মানুষ জানেন, মানুষ দেখছেন এবং ওইসব ভেবে যে সার দিয়ে কি হয়ে যাবে, সেটা হয়নি, হবেও না। আমাদের জুডিশিয়ারির উপর আস্থা আছে, বিশ্বাস আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2026-এর উপরে হ্যাঁ, উনি বলেছেন 2026 এটা 226-এর ওপর যাবে। আমি নিশ্চিতভাবে ওনার এই কথাকে সমর্থন করি এবং তারও বেশি যাবে। আমি বলতে চাই ওরা হয়ে যাবে 26, ওরা নেবে আসবে 26-এ। 2026 যারা বিরোধীতে এখন আছে তারা নেমে আসবে 26। প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছে? প্রতিদ্বন্দ্বিতা তো থাকে, প্রতিদ্বন্দ্বিতা কি হচ্ছে সেটা মানুষ বলে দেবেন আগামী 4ঠা মে, আপনারা দেখবেন। দিদি 11 মাসে যতটা কাজ করেছিলেন 21-এ কাজ আরো বেড়েছে, এই 26-এ যদি আপনি জিতে আসেন আপনার কি কাজ এখন সম্পূর্ণ? আমার আরো দেখুন, কাজের তো শেষ থাকে না, কাজ আবার খুঁজে আরো বেশি যাতে আধুনিক সমস্ত কিছু করা যায় সেগুলোর দিকে চেষ্টা করব। তবে একটা জিনিস আমার আজকে মনে হয়েছে
যেটা একটা স্টেডিয়াম আছে আমাদের 11 নম্বর ওয়ার্ডে, সেই স্টেডিয়ামটাকে আরো ভালো করা, তাকে উন্নত মানের করা, যাতে খেলাধুলো আরো মানুষ ছেলেমেয়েরা করতে পারে, সেই দিকটাও আমাদের নজরে রাখা। এটা আরো, কারণ শিক্ষার প্রসার ঘটাবার জন্য আমরা সচেষ্ট হয়েছি, বাকি স্বাস্থ্য নিয়েও আমরা সচেষ্ট হয়েছি, এটা নিয়েও আরেকটু বেশি সচেষ্ট হওয়ার দিকে আমরা আগামী দিন লক্ষ্য রাখবো। একদম শেষ প্রশ্ন আসবো। 10টা বছর এই কেন্দ্রের বিধায়ক ছিলেন, যেভাবে একদম পুরোপুরি নির্বাচন বাদক প্রতিনিয়ত মানুষ করছে, আজকে নতুন করে আবারও আসছে, এটা কি মানে কি পড়াশোনা বুঝলাম করার না, পর আমি শুনিনি কি নির্বাচন। বিগত 10 বছর আপনি এখানকার বিধায়ক বা মন্ত্রী ছিলেন, হ্যাঁ, একবার ছিলেন না, কিন্তু আগে প্রথমবার সে ছিলেন। ঠিক আছে, তো সেই জায়গা থেকে যে পড়াশোনা করেছে, নতুন আর কোনো পড়াশোনা বাকি আছে মনে হচ্ছে? পড়াশোনা, মানে পড়াশোনার নির্বাচন কোন হচ্ছে। স্টাডি এমনি। এই যে মানুষের কাছে যাচ্ছেন আপনি, ও আচ্ছা, মানুষের কাছে, মানুষের কে বোঝার কোনো শেষ নেই, কিন্তু মানুষকে সময়ের সাথে সাথে সবকিছুরই অনেক রকমের চিন্তাধারার পরিবর্তন হয়, সেগুলোর সাথে নিজেকে নিজেকে তাল রেখে চলতে হয়। মানুষের সাথে না মিশলে সেটা বুঝবো কি করে? সুতরাং সেটা শিক্ষার কোনো শেষ হয় না, আর শেখারও কোনো শেষ নেই।